আমিও না প্রত্যেক বছর দাদার সাথে গঙ্গার ঘাটে যেতাম গঙ্গার মাটি আনতে, কিন্তু সেই বছর দাদা আমাকে কেন নিয়ে গেল না আমি সত্যি জানি না। দাদা শুধু চন্দনদাকে নিয়ে চলে গেল গঙ্গার ঘাটে, আর ফিরল না। তারপর চন্দনদা এসে আমাদের খবর দিল যে দাদা গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে গেছে। ভয় 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 দাদা কেন মরল ডুবিয়ে দিল? এটা কি শুধুই প্রলাপ, নাকি চন্দনদাই একমাত্র জানে 7 বছর আগে দাদার সাথে ঠিক কি হয়েছিল? দাদার মনের মধ্যে ডুবে যাওয়ার আতঙ্কটা আছে জানো তো। ওই যে তখন বলছিল না ডুবে গেলাম ডুবে গেলাম, আমার মনে হয় সেই থেকেই দাদার জলে ভয়। হতেও তো পারে, তাই না? হ্যাঁ হতে পারে। আচ্ছা, তোমরা দাদাকে খোঁজার চেষ্টা করোনি? করেছিলাম, সেদিন পাইনি। একদিন পর পুলিশ এসে আমাদের খবর দিল যে দাদার লাশ পাওয়া গেছে। আমরা গেছিলাম, কিন্তু দাদাকে চিনতে পারা যাচ্ছিল না। মুখটা না পুরো বিকৃত হয়ে গেছিল, আর শরীরটাও ওই জলে ফেঁপে ফুলে উঠেছিল। তারপর না ওই দাদার পিঠের জরুলটা দেখে আমরা দাদাকে শনাক্ত করি, আর তারপরে সৎকার করি। তার মানে ওই চন্দনদাই একমাত্র সাক্ষী যে জানে দাদা কিভাবে গঙ্গায় ডুবে গেছিল। আচ্ছা, চন্দনদা এখন আর পাইস হোটেলে কাজ করে না কেন? আসলে চন্দনদা দাদাকে না খুব ভালোবাসত, আর দাদাও চন্দনদাকে খুব ভালোবাসত, নিজের ডান হাত বলতো। দাদা মারা যাওয়ার পরে হঠাৎ একদিন দেখি আমি পারলাম না মেজো দাদাবাবু, আমি মানুষটাকে বাঁচাতে পারলাম না। আমার চোখের সামনে যে মানুষটা জলের তলায় তলিয়ে গেল, আমি মাফ করে দিই। আমি আর এই হরগৌরী পায়েস হোটেলে থাকতে পারবো না। আমাদের তো তাহলে চন্দনদার সাথে কথা বলাটা খুব জরুরি। আমাদের যেভাবেই হোক চন্দনদাকে খুঁজে বার করতেই হবে। আর কালকে না পুলিশ স্টেশনে গিয়ে দাদার মৃত্যুর তদন্তের রিপোর্টের একটা কপি নিয়ে আসতে হবে। আচ্ছা, তুমি চন্দনদার বাড়ি কোথায় জানো? হ্যাঁ, ওই আবছা আবছা মনে আছে, ওই বারাসাতের কাছে ওখানে একটা বটতলা আছে, তার আশেপাশেই কোথাও একটা হবে। ঠিক আছে, কাল তাহলে আমরা প্রথমে পুলিশ স্টেশন যাব, তারপর বারাসাত। আমার না কেমন মন বলছে যে চন্দনদার থেকে আমরা দাদার ব্যাপারে কোনো না কোনো একটা ক্লু পাবো। যাই, আমি দাদাকে একবার দেখে আসি। তুমি চলে গেলে না, আমার চারপাশটা কেমন যেন শূন্য হয়ে যায় ওইখানে। কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি। আমি তো এখানেই আছি, যেন আছি পাশাপাশি, সবকিছু হবে রঙিন। কখনো হব না একা, অচেনা গলিতে দেখা
হোক যত ঝড় অচেনা জ্বর রেখে যাব নিশানা। মেজবাবু, কাতলা মাছের কালিয়ার কি গন্ধ, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। তুই এসব না করে যা, নুন শেষ হয়ে গেছে, নুন নিয়ে তাতে যা। ও নুন? হ্যাঁ। কালকে ঘোষ কাকুদের বাড়ি নিরামিষ খাবার যাবে। মেজবাবু, মেজবাবু দেখো কে এসছে। কে উনি? চন্দনদা। অদ্ভুত তো, যে চন্দনদাকে খোঁজার কথা ভাবলাম সেই চন্দনদা এসে হাজির হলো। চন্দনদা, তুমি এখানে? আমরা তো আজকে তোমার খোঁজেই যাচ্ছিলাম। কোথায় আর যাবে মেজো দাদাবাবু? বড় দাদাবাবু মারা যাওয়ার পর আমি তো সব কিছু বেঁচে বুঝে আমার দেশে ফিরে গেছি। আমার আমার বইয়ের খুব অসুখ, তাই ভাইরাকে সঙ্গে নিয়ে এখানে এখানে ডাক্তার দেখাতে এসেছি। শিয়ালদাই হরির সাথে দেখা, হরি বলল বড় দাদাবাবু নাকি ফিরে এসেছে। হ্যাঁ, আমি তো তাই খবরটা পেয়ে পাগলের মতো ছুটতে ছুটতে এখানে চলে এলাম। বড় দাদাবাবু কোথায়? কোথায় বড় দাদাবাবু? বড় দাদাবাবু কোথায়? আমাকে আমাকে একটিবার বড় দাদাবাবুর কাছে নিয়ে চলো, আমাকে একটিবার দাদাবাবুর কাছে নিয়ে চলো। তোমাকে দাদার কাছে নিয়ে যাবো চন্দনদা, কিন্তু তার আগে আমায় একটা কথা বলো। ইনি কে মেজো দাদাবাবু? আমার বউ। ও আচ্ছা, মেজবৌদি, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তার আগে একটিবার আমাকে বড় দাদাবাবুর সামনে নিয়ে চলো, একটিবার তাকে আমার চোখে দেখাতে একটু দাও। দাদা যখন গঙ্গায় ডুবে মারা গেল তুমি তো দাদার সাথে ছিলে চন্দনদা। মেজবৌদি, মানুষটা বাড়ি ফিরে এসেছে। এখন আমার সমস্ত অপরাধের ভার আমার কাল থেকে নেমে গেছে। আমাকে একটিবার মানুষটার কাছে নিয়ে চল, আমি তার পায়ে ধরে ক্ষমা চাইবো, পায়ে ধরে। মেজো দাদাবাবু, আমাকে তার কাছে নিয়ে চল, আমি তার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবো। হ্যাঁ ঠিক আছে চন্দনদা, তুমি এসো, একটিবার এসো। তুমি কোথায় গো বড় দাদাবাবু? বড় দাদাবাবু, বড় দাদাবাবু। চন্দনদা না? হ্যাঁ সেই তো, ভর্তা মারা যাওয়ার পর সেই যে কাজ ছেড়েছিল আর তো আসেনি। চন্দনদা, তুমি হঠাৎ? বড় দাদাবাবু, আমার বড় দাদাবাবু ফিরে এসেছে। বড় দাদাবাবু, আমাকে তুমি ক্ষমা করে যাবো বড় দাদাবাবু। আমি যে অপরাধী গো, আমি সেদিন হাজার চেষ্টা করেও তোমাকে বাঁচাতে পারিনি বড় দাদাবাবু। ওই দেখো ভাস্কর, চন্দনদাও বর্দাকে চিনতে পেরেছে। চন্দনদার দাদাকে চিনতে পারাটা একটা বিরাট ব্যাপার, কারণ চন্দনদাই ছিল দাদার ছায়া। কি চেহারা করেছো বড় দাদাবাবু, কি চেহারা করেছো তোমার, যে তুমি কিনা একদিনের কাপড় পরের দিন পরতে না, রোজ সেজে গুজে ফিটপাট থাকতে, রোজ খেউরি করতে, আর সেই তুমি কিনা এরকম হাল করেছো।
এই ঝাঁকড়া ঝাঁকড়া চুল, এগুলো মেলো দাড়ি, কি হাল করেছো গো তুমি, কি হাল করেছো। তোমার এই হালের জন্য আমি দায়ী, আমি দায়ী। সেদিন আমার চোখের সামনে তুমি গঙ্গায় তলিয়ে গেলে, আমি তোমাকে কিছুতেই খুঁজে পেলাম না। তুমি তুমি আমাকে শাস্তি দাও, আমাকে 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 মারো, আমাকে মারো 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 মারো, তুমি আমাকে মারো মারো না না, তুমি আমাকে শাস্তি দাও, আমাকে তুমি শাস্তি দাও। এসব কি বলছে চন্দনদা? কে বড় দাদা বাবু বলছে কেন? চন্দনদা আমার সাথে কি বেইমানি করবে নাকি? আমাদের বড় দাদাবাবু হতেই পারে না। বিলে চমকে দিয়েছিল চন্দনদা। যাক, এটা যে দাদা নয় তুমি কেমন করে বলছো চন্দনদা? বড় দাদাবাবু যে হাত দিয়ে আমায় রান্না শিখিয়েছে, সেই হাত আমি আমার নিজের হাতের তালু থেকে বেশি ভালো করে চিনি। বড় দাদাবাবু হতে পারে না। এই বড় দাদাবাবুর মতো দেখতে। আমি 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 তো ধোকা খেয়ে যাচ্ছিলাম, কিন্তু ওর হাত আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। বৌমনি, বৌমনি, তুমি সিঁথিতে কেন সিঁদুর দিয়েছো? এ তোমার স্বামী নয়, এ তোমার স্বামী হতে পারে না। এই কথা তুমি বলছো চন্দনদা, কিন্তু এরা কেউ আমাকে বিশ্বাস করছে না। এরা কেউ আমার কথাই শুনছে না, বুঝতেই পারছে না। চন্দনদা, একজন মা তার সন্তানকে কখনো ভুল চিনতে পারে না। মা, মেজ দাদাবাবু, তোমাদের মনে নেই গো, বড় দাদাবাবু মারা যাওয়ার পর মা কিরকম হয়ে গেছিল? নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছিল। বারবার শুধু একটা কথাই বলতো, আমার বড় খোকা মরেনি, আমার বড় খোকা মরেনি, সে আবার ফিরে আসবে। মেজ দাদাবাবু, মায়ের কি আর মাথার ঠিক আছে গো? সেদিন আমি চন্দনদা, সেদিন ঠিক কি ঘটেছে? সেদিন তো দাদার সাথে শুধু তুমিই ছিলে, শুধু তুমিই দেখেছো দাদাকে গঙ্গায় ডুবে যেতে। সেদিন তো দাদার সাথে আর কেউ ছিল না, শুধু তুমিই ছিলে, এবং শুধু তুমিই দেখেছো দাদাকে গঙ্গায় ডুবে যেতে। সে কথা সবাই জানে, কিন্তু আমি আর সেই দিনটার কথা মনে করতে চাই না। কিন্তু আমি জানতে চাই, কি হলো বলো? বড় দাদাবাবু মাটি কুপিয়ে গঙ্গায় ডুব দিতে নেমেছিল। তারপর ওই সময় পাশ দিয়ে একটা বড় জাহাজ যাচ্ছিল। একটা জোরে ভো দিল। তারপর হঠাৎ সেই সময় একটা বড় ঢেউ উঠলো। বড় দাদাবাবু সেই যে ডুব দিল, আর উঠল না। আমি খেয়াল করিনি। তারপর যেই খেয়াল হলো বড় দাদাবাবু আর উঠছে না, আমি সঙ্গে সঙ্গে জলের মধ্যে ঝাঁপ দিই। তারপর এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না, কোথাও না। সেদিন তো মহালয়া ছিল। হ্যাঁ চন্দনদা, সেদিন তো মহালয়াই ছিল। তর্পণের জন্য ঘাটে কেউ ছিল না? এই মেয়ে দেখছি তো খুব চোখা চোখা প্রশ্ন করছে। বৌমনি আগেই সাবধান করেছিল এই মেয়ে সম্পর্কে। যাকে লোক আসছিল, কিন্তু বড় দাদাবাবু তো ভোর রাতে নেমেছিল। সেদিন ভালো করে আলো ফুটেনি, আর আকাশটা কিরকম থমথমে হয়ে গিয়েছিল। অনেক আশা নিয়ে এসেছিলাম,
ভেবেছিলাম বড়দাদাবাবু ফিরে এসেছে, এবার এবার আমার আমার সমস্ত অপরাধের ভার আমার খাত থেকে নেমে যাবে। কিন্তু কিন্তু সে আর হলো না। এখন মনে হচ্ছে আমার মরা অবধি আমাকে এই অপরাধের ভার আমাকে কাঁধে নিয়ে বেড়াতে হবে। মেজদাদাবাবু ওরা মানুষ আর ফিরে আসে না গো, কোনোদিন ফিরে আসে না। আমি আসি গো মেজদাদাবাবু, বৌমনি আমি আসি। বামন, এই তো সত্যি বড় দাদাবাবু, এ ডাক তো বড় দাদাবাবু ছাড়া কেউ ডাকবে না। সত্যি মাথা খারাপ তো নাকি ভান করছে? আমি বাবা কেটে পড়ি। দিবাকর, ভাস্কর, তোমরা শুনলে তো চন্দনদা কি বলে গেল? শুনলে তো? এই লোকটা তোমাদের বর্দা নয়, কিছুতেই নয়। এরপরে আমরা কেন এই লোকটাকে এই বাড়িতে রাখবো? কেন? আমি তো বলছি একে এক্ষুনি এই বাড়ি থেকে বার করে দাও, এক্ষুনি বার করে দাও, এই মুহূর্তে। বেরো তুমি এখান থেকে, বেরো তো এখান থেকে, বেরো যাও, দূরে যাও, দূরে যাও। এই সংসারের দায়িত্ব আন্টি আমাকে দিয়ে গেছে। এই বাড়ি থেকে দাদাকে কেউ বার করবে না, কেউ না। এই কথাটা ভালো করে মনে রেখো। হ্যাঁ দাদা, আমরা থাকতে তোর কোনোদিনও কোনো ক্ষতি হতে দেবো না আমরা। কোনোদিনও না। চন্দনদা লোকটা কেমন একটা না শঙ্কর? আমি জানতে চাইছি চন্দনদা লোকটা কেমন? চন্দনদা খুবই কাজের লোক ছিল, দাদার ডানহাতি বলতে পারো। রান্না বান্না সব কাজে খুব ভালো ছিল, দাদা খুব ভালোও বাসত। কিন্তু দাদা যখন চন্দনদাকে বামুন বামুন বলছিল তখন চন্দনদা একবার থমকে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ ঠিক বলেছ, আসলে দাদা না চন্দনদাকে বামুন বামুন বলেই ডাকতো। আসলে চন্দনদার ওই বিয়ে বাড়িতে আর বাকি সব ভোজ বাড়িতে বামুন ঠাকুরের কাজ করতো তো, তাই দাদা মজা করে বামুন বামুন বলে ডাকতো। দাদা বিড়বিড় করে কথাটা বললেও চন্দনদার কানে কিন্তু ঠিক পৌঁছেছিল। তাই জন্যই হয়তো চন্দনদা থমকে দাঁড়িয়ে পড়েছিল। বামন, আমি তো ভেবেছিলাম বামুন ডাকটা শুনে চন্দনদা ঘুরে দাঁড়াবে, ফিরে আসবে, দাদাকে জড়িয়ে ধরে কাঁদবে, দাদাকে চিনতে পারবে। কিন্তু কিন্তু হলো তো ঠিক উল্টোটা। চন্দনদা তো হন হন করে বেরিয়ে চলে গেল। যে দাদাকে বৌমনি বাদ দিয়ে সবাই মেনে নিয়েছে তাকে কিনা চন্দনদা এরকম জোর গলায় অস্বীকার করল। কেন বলল যে দাদা নয়? তাহলে কি চন্দনদা ইচ্ছে করে দাদাকে চিনতে চাইল? কিন্তু কেন, কি কারণে আমি জানি না, আমি না ঠিক বুঝতে পারছি না। কিন্তু কোথায় যেন একটা খটকা লাগছে। দাঁড়াও, থানায় একটা ফোন করি। হ্যালো। হ্যাঁ অফিসার, আমি হরগৌরী পাইসেটের বাড়ি থেকে ঐশানী চ্যাটার্জি ঘোষ বলছি। স্যার
আপনি আমার একটা উপকার করতে পারবেন? আজ থেকে 7 বছর আগে মহালয়ার দিনে এই বাড়ির বড় ছেলে প্রভাকর ঘোষ গঙ্গায় তলিয়ে যান। আমি জানতে চাইছি যে সেই দিনই ওই গঙ্গার ঘাটের আশেপাশে আর কেউ কি গঙ্গায় তলিয়ে গিয়েছিল বা নিখোঁজ হয়েছিল? আপনি একটু এই খবরটা নিয়ে আমাকে জানাতে পারবেন প্লিজ? পুরনো ফাইল ঘেটে দেখতে হবে, একটু সময় লাগবে, আমি দেখে জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে। আরে দাদা কি খাচ্ছিস? মুড়ি কুল বাতাসা। ঐশানি, হ্যাঁ আমি একটু পাইস হোটেলে ডেলিভারি দিতে যাচ্ছি। আচ্ছা তুমি একটু পাইস হোটেলের খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। আসি। খেয়াল খেয়াল। ও পাইস হোটেলে নেই, এই ফাঁকে যদি এই লোকটাকে দিয়ে পাইস হোটেলে একটা বড়সড় গন্ডগোল পাকাতে পারি। বলছি শুধু খেলেই হবে? পাইস হোটেলের দেখভাল করতে হবে তো। শোনো না, বলছি শোনো শোনো শোনো, তুমি তো পাইস হোটেলের আসল মালিক। হ্যাঁ, তোমার কথায় তো পাইস হোটেলের সবাই উঠবে বসবে। বুঝছো? এক কাজ করো, তুমি একটু পাইস হোটেলে যাও আর গিয়ে দেখো সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করছে তো, আর পাইস হোটেলে কি কি রান্না হয়েছে সেগুলো তুমি গিয়ে দেখো ওই পাইস হোটেলে। যাও যাও যাও। বসবে। রান্না ভাজা মশলা হরহরি হরহরি ভাজা মশলা। ভালো রে ভালো, আমার ফাঁদে পা দিয়েছে। ঢুকুক পাইস হোটেলে, তারপরে আমার খেলা। এই মানুষটা যে আমাদের দাদা, তাতে তো কোনো আমাদের সন্দেহ নেই। তাহলে চন্দনদা কেন বললো যে আমাদের দাদা নয়? মিথ্যে কথা বললাম। তুই কোথায় রেখেছিস আমার পার্স? বলবি না? বল। আপনি যাকে মারতে যাচ্ছেন সে আমার দাদা, এই বাড়ির বড় ছেলে, হরগৌরী পাইস হোটেলের বড় বাবু প্রভাকর ঘোষ। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।